দর্শক, এসব নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। সরকারি খরচের যে লাগাম টানার বিষয়টুকু নানা নির্দেশনা জারির পরও হচ্ছে না, আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন যে এই ধরনের নির্দেশনা জারি কিংবা নির্দেশনা দেওয়ার পর না মেনে চলার যে পরিস্থিতি, সেটি কি আসলে আমাদের জন্য ভালো কিছু সুফল বয়ে আনবে কিনা? ধন্যবাদ। এটা খুব দুঃখজনক যে 24শে জুলাইয়ের যে আন্দোলন, সেটার কিন্তু শুধুমাত্র কোটা বা কয়েকজন লোকের চাকরি হবে কি হবে না এই বিষয় না। এই পুরো আন্দোলনটাই ছিল কিন্তু যে আমাদের প্রশাসনের সর্বত্র যে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার যে চেষ্টা, ওই সাংবিধানিক সংস্কার করলাম আর দেশ ভালো হয়ে যাবে এটা না। এটা হচ্ছে যে আমার সকল দপ্তরে, সকল বিভাগে আমার এই দায়িত্ববোধ, এই দেশপ্রেমগত চেতনা জেগে উঠুক, যে আমার এই যে এত বড় একটা আন্দোলন করে এত মানুষের রক্তক্ষয় হলো, তাদের মূল উদ্দেশ্য অভিপ্রায় অর্জনে আমরা নিজে ব্যক্তিগতভাবে কি করছি। আপনি যথার্থই উল্লেখ করেছেন, আমি নিউজেও দেখলাম যে গত 1 বছরে 1.5 বছরে সার্কুলার জারি করা হয়েছে 2-1টা, যে এটা করা যাবে না, এটা করা যাবে না, কিন্তু কোনো কাজ কিন্তু থেমে নাই। এমনকি আবার বলছি দুঃখের সাথে, যে 5ই আগস্টের আগের যে অবস্থা ছিল তার চাইতে বরং আরো বেশি। যেমন এখানে নির্বাচনের সময় গাড়ির যে কথাটা বলা হলো, 2024 সালের ইলেকশনের আগে রীতিমতো প্রচুর গাড়ি কেনার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী একবার ফেরতও দিয়েছিলেন, কিন্তু তারপরও দে কুড ম্যানেজ ইট, এবং তারা সেই বড় বড় নাম করা গাড়ি এবং এগুলো তারা কিনেছিলেন একবারে গ্রাস রুট লেভেলে পর্যন্ত সকলের ব্যবহারের জন্য। সেসব গাড়ি এখনো তকতক করছে। এরপরেও আবার কেন এই এক নির্বাচনের উপলক্ষে, একটি হবু নির্বাচনের উপলক্ষে আবার নির্বাচনের গাড়ি কেনার জন্য উঠছে প্রস্তাব। সেটার উপরে অর্থ বিভাগ হয়তো আপত্তি দিচ্ছে, কিন্তু সেই আপত্তি সে ঠেকাতে পারবে কিনা মনে হচ্ছে। এইটা তো সত্যি মোটেই কাম্য নয়, এটা যথার্থ নয়। যেমন বেশ কয়েকদিন আগে কিন্তু উপদেষ্টা পরিষদ থেকে কিন্তু হবু মন্ত্রীদের অর্থাৎ উপদেষ্টাদের জন্য গাড়ির একটা প্রস্তাব গিয়েছিল, ওনারা কিন্তু এটা ফেরত দিয়েছেন। কারণ ফেরত দিতে হবে এই জন্যেই যে স্বাভাবিক আমার এখন কৃচ্ছ্রতা সাধন হচ্ছে সবচাইতে প্রথম এবং প্রধান দায়িত্ব। আমার অর্থনীতি অত্যন্ত নিম্নতর অবস্থায় আছে, আমার রেভিনিউ আর্ন হচ্ছে না, আমি বিদেশ থেকে আমদানি করছি বা বিদেশ থেকে বড় বড় প্রকল্প নিচ্ছি, সেই প্রকল্পের টাকা এখানে কিভাবে খরচ হবে এভাবে। যেমন আপনারা বলছেন, লেখা আছে যে সরকারি খরচে বিদেশে যাওয়া যাবে না, কিন্তু প্রকল্পের ভিতর দিয়ে কিন্তু ঠিকই যাচ্ছে। প্রকল্পের টাকা তো সরকারের টাকা, কারণ ওটা ঋণ আকারে নেওয়া বা অথবা গ্রান্ট আকারে নেওয়া বললেও আমি মনে করি এটা সরকারের টাকা। কারণ দেশের টাকা ওই একটা আরেকটা সত্যের বিপরীতে আমি এই অনুদান কিংবা গ্রান্টটা নিয়েছি, ওই টাকায় ওই টাকায় কেউ যদি বিদেশে যায় এটাকে কেন সরকারি খরচ বলা হবে না? অর্থাৎ এই একটা ফাঁকফোকড়, আপনারা নিউজে যেটা বলেছেন, এই ফাঁকফোকড় খোঁজার প্রবণতাটা ফর গড সেক থামাতে হবে, প্রমাণ করতে হবে, দেখাতে হবে যে হ্যাঁ, উই হ্যাভ বিন চেঞ্জড, আমরা চেঞ্জড হয়েছি, অ্যাটিটিউড হয়েছি, চেঞ্জ করেছি। আমরা বরং দেখতে পাচ্ছি যে আগের আমলেও যে সমস্ত জিনিসগুলো নিষেধ করার ব্যাপার ছিল সেইগুলো ঠিকই বলবৎ আছে, এবং আরো বেশি ওই একই উদাহরণ দিয়ে অর্থ বিভাগ থেকে এখন বিভিন্ন মন্ত্রণালয় যেসব প্রকল্পের টাকা চাচ্ছে, প্রকল্পের সাম্প্রতিককালে আমরা একটা পত্রিকাও দেখলাম যে ইনফ্লেটেড হয়েছে, তারা হয়তো সেই আগে যেমন ছিল 35 টাকার বালিশ 350 টাকা খরচ দেখানোর যে স্টাইল ছিল, সেই স্টাইল এখনো প্রকল্পগুলোতে যা বানানো হচ্ছে। আমি 2টা প্রকল্পের কাগজ আমি অন্যভাবে দেখলাম, তাতে আমি দেখলাম যে টাকা 200 কোটি টাকায় হতে পারতো সেইটারে 350-400 কোটি টাকার প্রকল্প বানানো হয়েছে। উদ্দেশ্য কি? যে আমরা এই টাকাগুলো করবো, এবং সেখানে দেখলাম লোকবল যা তা, সেই ডিপার্টমেন্টে কিন্তু লোকবল সবকিছু আছে, কিন্তু তারপরেও আবার তাদের জন্য লোকবল দেখানো হচ্ছে, সবকিছু দেখানো হচ্ছে, এবং ওই সেই 5 টাকার জিনিস 25 টাকায় কেনার যে স্টাইল সেইটা আছে, সেইগুলো পরীক্ষা করে এটা ঠেকানো যাচ্ছে না। কারণ এখানেই দেখা যাচ্ছে যে যে লোকেরাই এইগুলো করতেন, সেই সব ইঞ্জিনিয়ারদের, সেই সব এলজিডির ইঞ্জিনিয়ার বা অন্যান্যদের কিন্তু তাদের কিন্তু কোনো মনোভঙ্গির, দৃষ্টিভঙ্গির, দেশপ্রেমের, চিন্তা চেতনার কোনো পরিবর্তন ঘটে নাই। অর্থাৎ এখনো ওই সেই আগের সেই স্টাইলে যে কোনো প্রকল্প গ্রহণ করা, বড় করা, খরচ হবে কি হবে না তার কোনো খেয়াল না রাখা, এই বিষয়টা কিন্তু আসলে আমি মনে করি আমাদের এই 24শে জুলাইয়ের আন্দোলনের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা মনে করি। যদি আমার মনোভঙ্গিতে
যদি আমার চিন্তা চেতনায় যদি ওই পরিবর্তনটা না আসে, আমি এখনো কিভাবে ওই একই স্টাইলে একইভাবে আমি খরচের বহর বাড়িয়ে যাচ্ছি। আপনি দেখেন যে কোনো জায়গায় বলা হচ্ছে, কয়েকদিন আগেও বলা হলো যে স্বাভাবিক সরকারি কর্মকর্তা কর্মচারীদের তাদের ওই যে কি বলে প্রশিক্ষণের ভাতা, তারপরে এর ভাতা বাড়ানো হবে। এই বাড়ানোর ব্যাপারটা তো পরীক্ষা করা দরকার। হোয়াট ইজ দ্য রেজাল্ট? আমরা এখানে রিপোর্টে দেখলাম জাপানে 1 লক্ষ লোক পাঠাবার এত সুযোগ থাকা সত্ত্বেও সেখানে সেই লোক পাঠাতে পারছে না। যেখানে একটা লোক 2.5 লাখ টাকা বা 1.5 লাখ টাকায় যেতে পারে, তাকে 7 লাখ টাকা খরচ করে তারপর যেতে হয়, এবং ওই জন্যই তার রেমিটেন্স কিন্তু এসে আমার কোনো কাজে লাগে না, কারণ তার তো লোন শোধ করতে যায়। এখানে কথা ছিল যে সরকার তার নিজস্ব নিয়মের ভিতর দিয়ে নিজস্ব যে রেট, সেই রেটে যাবে। এখনো কিন্তু মালয়েশিয়ার সেই সেই বায়রা, মানে যারা ওই করেছিল, পাঠাইছিল, তাদের কেসের কিন্তু কোনো উদ্ধার হয়নি, কোনো বিষয় হয়নি। তারা যে পাঠিয়েছিলেন, সময় তারা যে কম টাকাটা থাকাতে মেরে আমরা দিলেন, আসলে শেষ এই করতে বাধ্য সমস্ত হচ্ছি। লোকের টাকা যে যে মেরে জিনিসটি দিলেন, লক্ষণীয়, যে যে ধরনের অসুবিধা কিংবা যে ধরনের সমস্যা আমরা দেখতে পাচ্ছি সেটি কাটিয়ে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে, সে আশাবাদটুকু ব্যক্ত করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে যুক্ত হয়েছিলেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ।